আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো থাকুন। আমরা সবাই যেন ভালো থাকি সে দোয়াই করি। আজ আমি আহ, আমাদের সমাজের যে বর্তমান সময়ের যে প্রেক্ষাপট, এটা কেন হচ্ছে, আমরা কি করতে পারি বা আমরা কি করছি, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। আমরা আসলে না অনেকটা অনেক বেশি প্রতারক হয়ে গেছি। প্রতারক এই জন্য বলবো যে মানুষ ভালোবাসি এই কথাটা কখন বলে? যখন সেখানে সন্দেহ থাকে যে আসলেই ভালোবাসা আছে কিনা। আপনি কি আপনার বাবাকে, আপনার মাকে, আপনার সন্তানকে কখনো বলেন, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি? বলেন না, কিন্তু কারণ এটা বলার লাগে না। আপনার আচরণে আপনি খুব ভালোই তাদেরকে বুঝিয়ে দিতে পারেন যে আপনি তাকে প্রচণ্ড ভালোবাসেন। তো আসলে এই জায়গা থেকে আমরা সরে এসেছি এখন, যে কারণে আমাদেরকে বিভিন্ন দিবস পালন করতে হয়। বাবার সেবা করি না, মায়ের সেবা করি না, যে কারণে আমরা এখন বাবা দিবস করে নিয়েছি, মা দিবস করে নিয়েছি। কারণ বাবা তো থাকে গ্রামে, মা থাকে তো গ্রামে, অথবা তারা থাকে তো কি বলে, বৃদ্ধাশ্রমে। তো তাদের কাছে দেখা করার জন্য তো আমার একটা দিন নির্দিষ্ট করা দরকার, তাই না? তো যে কারণে আমরা এখন দিবস করে নিয়েছি। নির্দিষ্ট নির্দিষ্ট দিবসে আমরা সেগুলি উদযাপন করি। এটা দিয়ে যে আমাদের নিজেদের এখন ভিতরে, সময় দুপুর 1টা 45 মিনিট। এটা যে আমাদের আহ, নিজেদের যে দীনতা, সেটাকেই প্রস্ফুটিত করে, আমরা সেটা কখনো ভেবে দেখি না। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা যেদিন বাবা দিবস পালন করি, আবার সেদিনই আমরা খবরের কাগজে পাই বাবার হাতে সন্তান খুন হচ্ছে, কিংবা সন্তানের হাতে বাবা খুন হচ্ছে। একটা সমাজে চরম বৈপরীত্য আমরা দেখতে পাই। এটা উদ্বেগের বিষয়। কিন্তু এই উদ্বিগ্নটা আমাদের ভিতরে কতটা, সেটা প্রশ্ন সাপেক্ষ। দেখুন, মানুষ সৃষ্টির শুরু থেকে একদিকে একতাবদ্ধ থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছে, অন্যদিকে অন্য গোষ্ঠীকে দাবিয়ে রাখার বা প্রতিহত করার যে প্রয়োজনীয়তা, সেটা অনুভব করেছে। তো এই বিষয়টা তখন ছিল গোষ্ঠী স্বার্থ ভিত্তিক। মানুষ তখন একা থাকতো না, একা থাকতে পারতও না। একা থাকার বিষয়টা তখন তারা ভাবতেও পারতো না। মানুষ একতাবদ্ধ থেকেছে নিজেদের স্বার্থ রক্ষার্থেই। আর তখন তারা খুনোখুনিতে লিপ্ত হতো, সেটাও যখন স্বার্থহানি ঘটতো অন্য গোষ্ঠী দ্বারা। তখন সৃষ্টির শুরু থেকেই ধারাটা আজও বহমান, এবং এ চলবে কিয়ামত পর্যন্ত, এভাবেই চলবে, এটা নিশ্চিত। তারপরেও তখনকার হত্যাকাণ্ড আর এখনকার হত্যাকাণ্ডের মধ্যে কিছুটা পার্থক্য সুস্পষ্ট। সেটা হচ্ছে, একটা সময় মানুষ নিজের স্বার্থ বলতে গোষ্ঠীর স্বার্থকে বুঝতো। তখন একটা গোষ্ঠী আর একজন ব্যক্তির মধ্যে কোনো সীমারেখা থাকতো না। নিজেদের মধ্যে যে স্বার্থ হানাহানি যেটা হতো, এটাকে তারা আহ, খুব ছোট করে দেখতো, এটা বড় করে দেখতো না, যে কারণে এটা ওখানেই মিটে যেত। তখন একে অন্যকে ছাড় দিয়ে একত্রে মিলেমিশে থাকাটাকেই স্বাভাবিক প্রক্রিয়া মনে করত। প্রতিটা গোষ্ঠীর মধ্যে যে আত্মিক একটা সম্পর্ক ছিল, সেটা মজবুত ছিল। যে ব্যক্তি মানে যে ব্যক্তি স্বার্থ
মানে প্রতিটা গোষ্ঠীর মধ্যে তখন যে আত্মিক সম্পর্কটা ছিল এটা এতটা মজবুত ছিল যে ব্যক্তি স্বার্থ তাকে ছাপিয়ে যেতে পারতো না। সময় যত গড়াতে থাকে বিভিন্ন কারণে মানুষ তত বেশি পৃথক হতে শুরু করে। আর এটার পিছনে কিন্তু ওই স্বার্থপরতাটাই মূলত কাজ করে। গোষ্ঠীপ্রীতি স্বজনপ্রীতিতে তখন রূপ নেয়, যে কারণে গোষ্ঠী ভেঙে রক্তের সম্পর্কের উপর ভিত্তি করে মানুষ ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায়। আর এরপরে ক্রমশ এই বিভক্তি মানুষকে আরও বেশি ক্ষুদ্র ক্ষুদ্র দলে আলাদা হয়ে বাঁচতে শেখায়। এভাবেই একসময় যৌথ পরিবারের উত্থান হলো। আর সেটা বেশ কিছুদিন থাকলো। তখনও মানুষের ভিতরে একটা একজন আরেকজনের মধ্যে একটা বন্ডিং ছিল। তারা একে অপরের স্বার্থটাকে নিজেদের মতো করেই দেখত। যৌথ পরিবার যে একেবারে শেষ হয়ে গেছে তা তো নয়, এখনো কিছু কিছু আছে এবং তারা কিন্তু আসলে ভালো আছে। সমস্যাটা হয়েছে যারা একদমই একক হয়ে গেছে তাদেরকে নিয়ে। আর সমাজের বেশি অংশটাই তো তাই। এই একক পরিবারের যে যাত্রা যখন থেকে শুরু হলো, তখন তারা কিন্তু সেখানেই থেমে থাকলো না। একক পরিবার থেকে এখন একাকী চলার একটা প্রবণতা তৈরি হলো। এখন শুধু আমি আমি একা, একলা আমার জীবন, এটাই যেন আমাদের আজকের পটভূমি। নিজেকে নিয়ে মানুষের এই যে একক চিন্তাভাবনা, এই যে নিজস্ব বলয় সে গড়ে তুলছে, তার মধ্যে তার মা, বাবা, ভাই, বোন, এমনকি স্ত্রী, সন্তানেরও জায়গা হচ্ছে না। ফলে প্রত্যেকে দায়সারা হয়ে যাচ্ছে। নিকট আত্মীয়দের স্বার্থ হানি ঘটতেও তাদের কারো কোনো বাধছে না। তারা খুব নির্দ্বিধায় স্বার্থহানি ঘটাতে পারছে, এমনকি খুনোখুনি করে ফেলতে পারছে। আমরা এইসব খুনোখুনি দেখে যতটা আটকে উঠি না কেন, যারা এইসব কর্মকাণ্ড ঘটাচ্ছে তারা নির্বিকার থাকছে। এমনকি ধরা পড়লে কি পরিণতি হবে সেটা তারা ভাবছে না। এদের মন মানসিকতাটা এমন যে আমি ভোগ করতে পারলে ভোগ করব, আমি যদি না ভোগ করতে পারি অন্যকেও ভোগ করতে দেব না। মানে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের যে কথাটা আমরা জেনে এসেছি সেরকমটাই। দেখেন, অন্যকে খুন করা আর আত্মহত্যা দুটোই কিন্তু খুন। আর এই দুটো খুনই ঘটে হচ্ছে যখন নিজের স্বার্থহানি ঘটে। কেন মানুষ আত্মহত্যা করে? তার স্বার্থহানি ঘটেছে। সে দেখছে সে একদম একা হয়ে গেছে, সে ভাবছে তাকে সবাই ছেড়ে গেছে কিংবা তাকে সবাই ক্ষতিগ্রস্ত করছে, তার আর কোনো কিছু করার নাই, সে একা কিছু করতে পারছে না, সে আত্মহত্যা করছে। সে কিন্তু তখন তার পরিবার পরিজন আত্মীয় স্বজন কারোর কথা ভাবছে না, তাদের ভবিষ্যৎ নিয়ে তার কোনো ভাবনা নেই। যদি ভাবতো তাহলে সে আত্মহত্যা করতে পারতো না। ঠিক একইভাবে সে অবলীলায় অন্যকে খুনও করতে পারছে, কারণ সে আরেকজনের কথা ভাবে না। মানে এদের চরিত্রটাই এমন, এরা কেবল নিজের জন্য বাঁচে, আবার মরেও নিজের জন্যই। সমস্যা হলো এদের সংখ্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে। আর তার থেকেও বড় সমস্যা হলো এদের থামানোর কোনো কেউ নেই। কেউ কাউকে মানে না, কেউ কাউকে মানাতে যায়ও না। ফলে সামাজিক অপরাধগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। অনেকে বলেন এটা করোনাকালীন অস্থিরতা থেকে হচ্ছে। বিষয়টা তা নয়, এটা অনেক আগে থেকেই হয়ে আসছে। হ্যাঁ, করোনাকালীন সময়ে এটি বেড়ে গেছে। মানুষের নিরাপত্তাহীনতা, করোনা একটা নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে, যা মানুষের মধ্যে ওই বৈশ্বিক রূপটাকে সামনে টেনে এনেছে। কিন্তু সমস্যাটা নতুন না। এর পিছনে রয়েছে মানুষের ক্ষয়ে যাওয়া মনুষ্যত্ববোধ আর ভোগবাদিতা। আর
এর সাথে ভণ্ডামির একটা লম্বা তালিকা। আমি শুরুতেই যেটা বলছিলাম যে আমরা ভণ্ডামির মধ্যেই থাকি। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে দায়, আমাদের যে দায় মুক্তির যে একটা মানসিকতা, সেটা। একটা সমাজকে সুস্থ এবং সুন্দর রাখতে এর প্রতিটা সদস্যেরই দায় আছে। এখানে দায়মুক্ত হওয়ার কোনো সুযোগই নেই। সমাজে যারা নেতৃত্বে থাকেন তাদের দায় বেশি, এটা ঠিক, কিন্তু দায় মুক্ত নন সমাজের কেউই। কাজেই আজকে সমাজে যে চরম বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে তার দায় আমাদের সকলের। এই যে বিভিন্ন দিবস আমরা পালন করি, এটা স্রেফ ভণ্ডামি ছাড়া আর কিছু না। নয়তো মা বাবার প্রতি যদি যথাযথ দায়িত্ব পালন করতামই, তাহলে তো মা বাবার জন্য আলাদা আশ্রম করতে হতো না, মা বাবার জন্য আলাদা দিবস করতে হতো না, তাদেরকে আলাদাভাবে বলে আলাদা দিনে তাদের হাতে ফুল দিয়ে বলতে হতো না যে আজকে বাবা দিবস, আজকে মা দিবস, এই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা এক ধরনের প্রতারণা, আর কিছু না। পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা, ভ্রাতৃত্ব, মমত্ববোধের উপর ভিত্তি করে একটা সময় সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল। আজ সেখানে স্থান করে নিয়েছে কি? স্বার্থপরতা, ঘৃণা, লোভ আর জিঘাংসা, যা সমাজের শৃঙ্খলাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলেছে। ঘৃণা, লোভ, জিঘাংসা এসব সমাজ সৃষ্টির সময়ও ছিল, কিন্তু তাকে দমিয়ে রাখতে ছিল কিছু অলিখিত নিয়ম, কিছু অলিখিত নিয়ম কানুন। আমরা এক কথায় যাকে বলতে পারি ট্যাবু। অধিকাংশ ক্ষেত্রেই যার লক্ষণ ছিল ঘৃণা, লোভ, জিঘাংসা এসব সমাজ সৃষ্টির সময়ও ছিল, কিন্তু তাকে দমিয়ে রাখতে ছিল কিছু অলিখিত নিয়ম, যাকে আমরা এক কথায় বলি ট্যাবু। অধিকাংশ ক্ষেত্রেই যার লঙ্ঘন ছিল চরম অসম্মানজনক। এটা তখনকার সময়ের কথা বলছি, এবং সমাজের দৃষ্টিতে সেটা ছিল শাস্তিযোগ্য অপরাধ। আজকের এই সময়ে এসে দেখতে পাই কি, সমাজে তার কোনো চর্চাই নেই। আমাদের সমাজে আসলে তো আত্মসম্মান বোধ যে বিষয়টা, এটা একেবারেই নেই এখন। যে কারণে আমরা খুব সহজেই হাত পেতে ঘুষ চাইতে পারি, আমরা খুব সহজে দুর্নীতি করতে পারি, এবং আমি একজন দুর্নীতিবাজ এটা সবাই জেনে গেছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমরা বুক ফুলিয়ে সমাজে চলাফেরা করতে পারি, কারণ একটাই, কারণ এখানে অর্থ আত্মসম্মান বোধের জায়গাটাকে কিনে নিয়েছে। আমরা সামাজিকভাবে সমাধানযোগ্য বিষয় থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রেই এখন রাষ্ট্রের উপরে নির্ভরশীল হয়ে পড়ছি। ওই একই কারণে সমাজ ব্যবস্থাটাই আসলে ভেঙে পড়েছে। ফলে এখানে দেখা দিয়েছে কিন্তু ক্ষমতার ভারসাম্যহীনতা। কারণ সবাই তো রাষ্ট্রের আনুকূল্য পায় না, এটা সবার পক্ষে পাওয়া সম্ভবও না। আমরা সামাজিক অবক্ষয় বলছি সত্য, কিন্তু সমাজ বিনির্মাণে কেউ গুরুত্ব দিচ্ছে কি? দিচ্ছি না। অথচ বর্তমান সময়ের এই অস্বাভাবিক অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সবার আগে আহ, সবার আগে সেই শিকড়ে হাত দিতে হবে। শিকড় যদি মজবুত না হয়, বৃক্ষ নড়বড়ে হবে, এটা তো স্বাভাবিক। পরিবার থেকে শিক্ষা শুরু হোক, সমাজ দেখভাল করুক, দেখবেন অনেক অপরাধ সমাজ থেকে মুছে যাবে। একসময় যেসব অপরাধের অস্তিত্বও ছিল না, যেমন কিশোর অপরাধ, এগুলি দূর করতে প্রয়োজন শক্তিশালী সামাজিক বলয় তৈরি করা। সামাজিক বলয় যদি শক্তিশালী হয়, তাহলে নারী নির্যাতন, শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা এগুলিও অনেকাংশেই কমে যাবে। যে কারণে সামাজিক বলয়টাকে শক্তিশালী করা
অনেক গুরুত্বপূর্ণ। এটা করা গেলে অপরাধগুলি নির্মূল করা না গেলেও একেবারে নির্মূল হয়তো হবে না, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন। নিয়ন্ত্রণটা সম্ভব। শক্তিশালী সামাজিক বলয় সৃষ্টি করতে হলে কি করতে হবে? আপনাকে এগিয়ে আসতে হবে, আমাকে এগিয়ে আসতে হবে। আসলে সবাইকে এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে রাষ্ট্র সহযোগিতা করবে। আর তাই আমাদের উচিত প্রত্যেকের নিজেদের স্থান থেকে পরিবার তথা সমাজ বিনির্মাণে উদ্যোগী হওয়া, এবং আমরা যেন প্রত্যেকে তার পরিবারটিকে মানবিক মূল্যবোধ দ্বারা গড়ে তুলি। এই পরিবারগুলি একটা মানবিক সমাজ তৈরি করবে। আর তাহলেই আমরা একটা সুশৃঙ্খল সামাজিক ব্যবস্থায় ফিরে যেতে পারবো। এটা আমাদের জন্য অনেক বেশি জরুরি। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।